আমি এখানে পেমেন্ট মেথড নামে একটা ক্লাস বানিয়েছি। এখন এই ক্লাসের আগে মনে রাখবেন যে ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট নামে যদি কিওয়ার্ডটা যদি আমি ইউজ করি এবং এই ক্লাসকে যদি আমরা অবজেক্ট বানাই তাহলে কি হয় দেখি। রিলোড। দেখেন এখানে একটা ফেটাল এরর আসছে যে ক্যান নট ইনস্ট্যান্সিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস পেমেন্ট মেথড। ওকে, তাহলে আমরা এখানে কি জানলাম যে কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। তাহলে এখানে একটা বিষয় আমরা জানলাম যে ধরেন আমি এমন একটা ক্লাস বানাবো, আমি চাচ্ছি যে ওই ক্লাসের অবজেক্ট আমি কখনোই বানাবো না বা আমার বানানো লাগবে না, আমি শুধু ইনহেরিট করে কাজ করব। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে যে ওই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে ফেললেই হবে। তাহলে সেই ক্লাসের অবজেক্ট মানে সেই ক্লাসকে আর কখনোই ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। ওকে, তাহলে এই বিষয়টা আমরা কিন্তু ক্লিয়ার। এখানে আমি আরেকটা ক্লাস বানিয়েছি পেপাল নামে এবং পেপাল ক্লাসটাকে এখানে আমি ইনস্ট্যান্সিয়েট করেছি। আচ্ছা, এখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমি এখানে এক্সটেন্ড করব মানে ইনহেরিট করব। এবার রিলোড করে দেখি, না, কোনো এরর নাই। তার মানে আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা নিঃসন্দেহে অন্য ক্লাসে ইনহেরিট করে নিতে পারছি, সেক্ষেত্রে আমাদের কোনো ইস্যু নাই। বাট আমি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করি তাহলে কি হবে। এখানে আমি পেমেন্ট নামে একটা মেথড তৈরি করেছি। এই মেথডটাকে আবার যদি অ্যাবস্ট্রাক্ট মেথড বানাতে হয় তাহলে সেম কিওয়ার্ডটা সবার প্রথমে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, যখনই আমি এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড করে ফেললাম, দেখেন এখানে কিন্তু রেড মার্ক চলে এসছে। তো কি বলছে যে পেপল ডাজ নট ইমপ্লিমেন্ট মেথড পেমেন্ট, মানে এই যে পেপাল ক্লাসটা আছে এখানে পেমেন্ট নামে কোনো মেথড আমি এখনো তৈরি করিনি। তার মানে কি দেখেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি আমরা অন্য ক্লাসে ইনহেরিট করে নিই তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে সেটা হলো রিকোয়ার্ড। তার মানে পেপাল এই ক্লাসের ভিতরে এই মেথডটা ক্রিয়েট করা হলো রিকোয়ার্ড, আমাকে করতেই হবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি যে অ্যাবস্ট্রাক্ট মেথড কিন্তু শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরেই আমরা বানাতে পারবো। মনে রাখবেন, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরেই অ্যাবস্ট্রাক্ট মেথড বানানো সম্ভব। ওকে, তাহলে এখন যদি আমি এই অ্যাবস্ট্রাক্ট এই মেথডটা যদি এখানে যেহেতু এটা রিকোয়ার্ড এখানে বানিয়ে ফেলাই তাহলে কিন্তু এররটা চলে গেল, এখন আর কোনো এরর নাই। আবার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যদি আমি কোনো প্যারামিটার ইউজ করি, আমি দুইটা প্যারামিটার ইউজ করলাম, আবার কিন্তু সাথে সাথে এখানে রেড মার্ক চলে আসছে, তার মানে ম্যাচ করে নাই। হ্যাঁ, তো এগুলো আমরা আগেও দেখেছি। এখন যদি আমি এখানেও দুইটা প্যারামিটার ইউজ করি, প্যারামিটারের যে নামগুলো এগুলো না মিললেও সমস্যা নাই, বাট প্যারামিটার দিতে হবে, মিলে গেছে, এখন আর এরর নাই। আবার এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডে রিটার্ন কি ধরনের ডাটা রিটার্ন করবে সেটা আমরা এখানে এভাবে বলে দিতে পারি, কোলন দিয়ে, এরকম কোলন ইউজ করতে হবে। ধরেন এখানে আমি দিলাম যে স্ট্রিং, দেখেন আবার কিন্তু এটা রেড মার্ক চলে এসছে, তার মানে ম্যাচ করে নাই। এখানেও স্ট্রিং ডাটা দিলাম, ম্যাচ করে গেল।
এখানে যদিও একটা রেড মার্ক আছে, মানে এখানে কোনো কিছু রিটার্ন করে নাই। এখন যদি আমি কিছু একটা রিটার্ন করে দিই স্ট্রিং, তাহলে রেড মার্কটা চলে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমি এখানে ধরেন আমি অ্যারে ডাটা রিটার্ন করব, তাহলে দেখি কি হয়। তো ধরেন আমি এখানে জাস্ট এমটি একটা অ্যারে রিটার্ন করে দিই, এমটি অ্যারে। দেখেন এখানে বলছে যে স্ট্রিং ফাউন্ড, এখানে ডেটা টাইপটি স্ট্রিং বাট ফাউন্ড হলো অ্যারে। তো আমাকে তাহলে এখানে অ্যারে করে দিতে হবে, অ্যারে। তো এখানে যখন অ্যারে করলাম তখন আবার এটা আনম্যাচ হয়ে গেল, তার মানে এটার সাথে ম্যাচ করে নাই। তো আমি এখানেও অ্যারে করে দিলাম, এই যে ম্যাচ করে গেল। ওকে, আচ্ছা, তো এখানে আমি একটা অ্যারে ক্রিয়েট করি। রেসপন্স ভেরিয়েবলের ভিতরে আমি অ্যারে ডেটাগুলো রাখলাম, আর এই রেসপন্সটাকে আমি এখান থেকে রিটার্ন করে দেব, রিটার্ন করে দিলাম। আচ্ছা, দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ট্রানজেকশন আইডি নামে একটা ভেরিয়েবল নিয়েছি, টিআরএক্স আন্ডারস্কোর এটা হলো প্রিফিক্স, আর ইউনিক আইডি হলো বিল্ট ইন একটা পিএইচপি ফাংশন, ইউনিক আইডি জেনারেট হবে। এটা হলো ট্রানজেকশন আইডি হিসেবে আমি রাখলাম এখানে। আর আমি যে অ্যামাউন্ট, এখানে যেহেতু পেমেন্ট হবে, পেমেন্টে কত অ্যামাউন্ট তার সাথে আমি একটা ফি যোগ করে দিয়েছি। অ্যামাউন্টের সাথে 0.029%, এটা হলো পার্সেন্ট, যে অ্যামাউন্ট যেটাই হোক না কেন এটা কত পার্সেন্ট ফি আসবে সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। প্লাস এটা একটা ফিক্স অ্যামাউন্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি, যে এটা হলো 30 সেন্ট। এটা অ্যাড না করলেও সমস্যা নেই, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যামাউন্ট যদি ছোট হয়, ধরেন $1 একটা অ্যামাউন্ট হলো, তখন হয়তো 1 সেন্ট কি 2 সেন্ট ফি আসবে। তো সেক্ষেত্রে আমরা চাইলে যদি এইভাবে ফিক্স একটা অ্যামাউন্ট অ্যাড করে দিই, তাহলে ওই ছোট ফি, মানে একেবারে স্মল যে ফিটা ওইটা আর আসবে না। ওকে, আচ্ছা, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমি কনস্ট্রাক্ট একটা মেথড ক্রিয়েট করি। এখানে কনস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করলাম, এখানে আমি প্রপার্টি নিয়েছি 3টা, সবগুলো প্রাইভেট করে দিয়েছি। আপনার যদি দরকার হয় তাহলে প্রোটেক্টেড করে দিলেও সমস্যা নাই। একটা হলো এপিআই কি, সিকিউরিট কি, আর একটা হলো এনভায়রনমেন্ট। প্যারামিটারের মাধ্যমে এপিআই কি, সিক্রেট কি, এনভায়রনমেন্ট ডিফল্ট একটা ভ্যালু দেওয়া আছে স্যান্ডবক্স, আর এই প্রপার্টিতে এইগুলো আর কি অ্যাসাইন করা হবে ভ্যালু এখানে। তো এইগুলো এর আগেও আমরা বারবার দেখেছি, এই জন্য এখানে আর নতুন করে এগুলো আর কি লিখে লিখে দেখালাম না। তো বুঝতেই পারছেন যে এখানে কি হচ্ছে। এখন আমি এই যে পেপাল নামে যে অবজেক্ট ক্রিয়েট করেছি, এখানে হলো আমরা এপিআই কি, সিক্রেট কি, এনভায়রনমেন্ট যেহেতু ডিফল্ট ভ্যালু দেয়া আছে, তো এই দুইটা আমাকে অবশ্যই পাঠাতে হবে। হ্যাঁ, এখানে তো আমি জাস্ট এখানে লিখে দিই যে ক্লায়েন্ট আইডি, আর একটা হলো সিক্রেট কি। এটা আমি এইভাবেই লিখে রাখলাম, বাট আপনি যদি কখনো পেপাল পেমেন্ট মেথড যদি ইন্টিগ্রেট করেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে হলো পেপালের যে ডকুমেন্টেশন আছে সেটা ফলো করতে হবে। আর যদি এখানে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, অনেক সময় বাংলাদেশ থেকে প্রবলেম হয়। বাংলাদেশ থেকে তো আমরা জানি যে পেপাল অ্যাকাউন্ট খোলা যায় না, বাট আপনি যদি পেপালের পেমেন্ট মেথড নিয়ে কাজ করতে চান, তাহলে ইজিলি অ্যাকাউন্ট খুলতে পারবেন, ডেভেলপার অ্যাকাউন্ট, এই যে developer.paypal.com, এখান থেকে আপনি সাইন আপ করে ইজিলি
অ্যাকাউন্ট খুলে আপনি পেপ্যালে গিয়ে এপিআই ক্রিয়েট করে সেখানে আপনি আইডি সিক্রেট কি পাবেন, ওইগুলো বসিয়ে তারপরে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। তো আমি যেটা এখানে দেখাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি আমার মূল উদ্দেশ্য হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো কিভাবে কাজ করে সেগুলোর ব্যবহার দেখানো উদ্দেশ্য। এখানে কিন্তু আমার পেপাল পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন করার কোনো উদ্দেশ্যে আমি এগুলো করছি না। সো আপনি যদি মনে করেন যে আমার কোডগুলো দিয়ে আপনি পেপাল মেথড পেমেন্ট মেথডে ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন, তাহলে কিন্তু এটা ভুল হবে। তবে আপনি এগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন, এটা আর কি। ওকে, আচ্ছা, তো আমি কনস্ট্রাক্ট মেথড এই পেপাল ক্লাসের ভিতরেও আমি ক্রিয়েট করি এখানে। এই যে এখান থেকে আমি ক্লায়েন্ট আইডি সেন্ড করছি, সিক্রেট কি সেন্ড করছি, এখানে দুইটা প্যারামিটারের মাধ্যমে ধরছি, এবং এই যে প্যারেন্ট মানে পেমেন্ট মেথডের এই যে কনস্ট্রাক্ট মেথডে এখানে আমি ক্লায়েন্ট আইডি সিক্রেট কি এইগুলো আর কি পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে ধরছে, ধরে তারপরে এখানে এই প্রপার্টিগুলোতে অ্যাসাইন করে দিচ্ছে, এটাই। আর এনভায়রনমেন্টের ভ্যালু স্যান্ডবক্স একটা ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, তো এইটুকু তো আমরা বুঝতে পারলাম। তো এখন একটা পেমেন্ট করি, ধরেন $100 পেমেন্ট আমি করব। এখানে যে পেমেন্টে এখানে আমি অ্যামাউন্ট পাঠাচ্ছি $100, আর কারেন্সি হলো ইউএসডি কারেন্সি। অ্যামাউন্ট এখানে এই যে অ্যাড করছি, কারেন্সিও এখানে অ্যাড করছি। এখন রিলোড করে দেখি, কিছু নাই। তো চাইলে, যেহেতু এখানে হলো একটা অ্যারে রিটার্ন হচ্ছে, যার কারণে এখানে আমরা কোনো কিছু দেখছি না, আর ইকো করলেও কিন্তু সমস্যা হবে। তো আমরা যেটা করতে পারি, এখানে পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন আছে, যে সেটাকে আমরা ইকো করব। ইকো জেসন এনকোড করতে হবে। তো এখানে দিতে হবে ভ্যালুটা দিতে হবে। তো এটা হলো আমার ভ্যালুটা দিলাম, এটা দিলেই হবে। আমি যদি এখন রিলোড করি, দেখেন যে ট্রানজ্যাকশন যে আইডি, অ্যামাউন্ট, ইউএসডি, ফি, এগুলো কিন্তু শো হচ্ছে। আমি যতবার রিলোড করব এই দুইটা জিনিস আপনি এখানে চেঞ্জ দেখতে পারবেন, যেহেতু এখানে ইউনিক আইডি জেনারেট হবে, এই যে, আর এখানে টাইমটা চেঞ্জ হচ্ছে। তো যদিও আমার এখানে এরকম বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এর কারণ হলো আমার এখানে একটা এক্সটেনশন আছে, জেসন ফরম্যাটার। এটা যদি আমি অফ করে দিই, এখন কিন্তু এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো চাইলে আমরা এখানে অপশনাল আরেকটা আর্গুমেন্ট অ্যাড করে দিতে পারি, যে কমা দিয়ে। এটা কিন্তু অপশনাল, যে জেসন প্রেটি, আচ্ছা, জেসন প্রেটি প্রিন্ট। এখন যদি আমি রিলোড করি, এই দেখেন এখন কিন্তু এটা বেশ সুন্দরভাবে নিচে নিচে শো হচ্ছে। তো এটাই আর কি। তো আমার এই এক্সটেনশন থাকার কারণে এটার কোনো পড়বে না, ইফেক্ট পড়বে না এখানে। ওকে, আচ্ছা, এখন যদি আমি এখানে জিরো জিরো অ্যামাউন্ট পাঠাই, কিংবা নেগেটিভ ভ্যালু পাঠাই, মাইনাস দিয়ে যে কোনো ভ্যালু, তাহলে কিন্তু এখানে সমস্যা হবে। হ্যাঁ, এই যে সব কিছু কিন্তু এই যে মাইনাস হয়ে গেছে। তো এই জন্য যেটা করতে হবে, যে আমরা এখানে একটা ভ্যালিডেশন করতে পারি। তো ভ্যালিডেশন, যেহেতু অ্যামাউন্টের ভ্যালিডেশন করব, যে অ্যামাউন্ট যেন 0 থেকে 0 বা তার কম না হয়। তো
এই ভ্যালিডেশনটা আমার সব জায়গায় দরকার আছে। আমি পেপাল মেথড ইন্টিগ্রেট করি বা স্ট্রাইপ যে কোনো মেথডে ইন্টিগ্রেট করি না কেন, সবখানে আমার দরকার আছে। এর জন্য আমি যেটা করব যে অ্যাবস্ট্রাক্ট এই ক্লাসের ভিতরে, এই পেমেন্ট মেথড যে মাদার ক্লাস, যেটা মানে প্যারেন্ট ক্লাস, এর ভিতরে আমি এটা করব ভ্যালিডেশনটা। ওকে, আচ্ছা, আমি ভ্যালিডেট অ্যামাউন্ট নামে একটা মেথড অ্যাড করেছি। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড না, কারণ আমি চাই না যে এটা রিকোয়ার্ড হোক। এটা চাইল্ড ক্লাসে ইনহেরিট করে সেখানে আমরা ইউজ করতে পারে অথবা নাও করতে পারে। ওকে, আচ্ছা, তো এখানে যেটা করেছে যে অ্যামাউন্ট যদি 0 থেকে ছোট বা 0-র সমান হয়, 0 থেকে কম বা 0-র সমান হয়, তাহলে একটা এক্সেপশন মানে একটা এরর এখানে থ্রো করব এরর মেসেজ। ওকে, আর যদি তা না হয়, মানে 0 থেকে যদি অ্যামাউন্ট বেশি হয়, তাহলে ট্রু হবে এটা রিটার্ন। আর এখানে যেটা করতে হবে যে আমি সবার উপরে এখানে হলো ওই মেথডটাকে কল করে দেব। এই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে, অ্যামাউন্ট দিলাম। এবার দেখেন এখানে কিন্তু এরোটা এসছে যে অ্যামাউন্ট মাস্ট বি গ্রেটার দ্যান 0। আনকট এক্সেপশন, এটা আমি আগেও বলেছি বারবার। তার মানে আমাদের এখানে ট্রাই ক্যাচ ইউজ করতে হবে, তাই না? তো আমি এখানে তাহলে ট্রাই ক্যাচ লিখে ফেলি, ট্রাই আর হলো ক্যাচ। ক্যাচের ভিতরে এক্সেপশন একটা ভেরিয়েবল নিতে হবে। আচ্ছা, এখন এইটুকু কাট করে আমি ট্রাইয়ের ভিতরে ইউজ করব। আর আরেকটা কাজ করি, এখানে রিটার্ন করতে হবে আর এটাকে। তো দেখেন এখানে কিন্তু আমি কিন্তু এইভাবে একও করি নাই, একও করি নাই এইভাবে। আমি যদি এইভাবে একও করি তাহলে এটা কিন্তু, তো এটার প্রবলেম হবে যেহেতু এই যে এখানে রেড মার্ক আসছে, যে এই যে রিটার্ন যাই হোক না কেন, মানে এখানে রিটার্ন কিন্তু অ্যারে রিটার্ন করতে হবে। তো এটা যেহেতু অ্যারে না, ওকে, তো এর জন্য আমাকে রিটার্ন অ্যারেই করতে হবে। এখানে এত কিছু দরকার নয়, জাস্ট সাকসেসের জায়গায় আমি ফলস করে দেব। আর এখানে এরর, ওই যে এররটা এখানে আমি মেসেজটা অ্যাড করে দেব। এখানে প্রয়োজন মতো আরও কিছু আমি এখানে অ্যাড করতে পারি, যা যা দরকার অ্যাড করতে পারি। এবার দেখি, এই যে দেখেন এখন কিন্তু এই যে এরর মেসেজ কিন্তু এখানে আছে। আমি আরেকটা অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে ক্রিয়েট করি সেমভাবেই। এটার নাম দিলাম যে আমি রিফান্ড, কারণ আমি চাচ্ছি যে কোনো পেমেন্ট মেথডে মানে পেমেন্ট মেথডটাকে ইনহেরিট করলেই এখানে এই দুইটা মেথড হলো রিকোয়ার্ড, এই দুইটা মেথড এখানে থাকতেই হবে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে ইনহেরিটেন্স যে ভিডিওটা আমার আছে, সেখানে আমি আপনাদেরকে বলেছি যে প্যারেন্ট ক্লাসের ভিতরে কোনো চাইল্ড ক্লাসের মেথডকে ওইটাকে ইউজ না করাটাই হলো বেটার, কারণ ওইটার উপরে আমরা ডিপেন্ড করতে পারি না, ওইটার উপরে প্যারেন্ট ক্লাস ডিপেন্ড করতে পারে না। তাহলে কোডে এরর আসতে পারে যেহেতু সেটা রিকোয়ার্ড না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড যদি আমরা ক্রিয়েট করি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে আমরা চাইল্ড ক্লাসকে ফোর্স করছি। তো আমার মূল কথা হলো যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু এই মেথডকে আমরা এখানে ইউজ করতে পারি। এই মেথডকে আমরা প্যারেন্ট ক্লাসের ভিতরে ইউজ করতে পারি, যেহেতু চাইল্ড ক্লাসে হলো এটা বাধ্যতামূলক, তাহলে আমরা তো চাইল্ড ক্লাসের ওই মেথডকে ডিপেন্ড করতে পারি। এটাই বলতে চাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন।
ওকে, তো এই রিফান্ড মেথডটা আমি এখানে ক্রিয়েট করলাম। এখন তার মানে দেখেন এখানে কিন্তু আমাকে আবার রিফান্ড নামে একটা মেথড এখানে ক্রিয়েট করতে হবে, না হলে এটা এরর আসবে। ওকে, তো আমি পুরো কোডটা এখানে পেস্ট করে দিলাম, যেহেতু দুইটাই প্রায় সেম। রিফান্ডের ভিতরে এখানে আমার জাস্ট কোন রিফান্ড মানে কি, যে একটা ট্রানজেকশন একটা হয়েছে সেটাকে যেন আবার কাস্টমার কাছে রিফান্ড দেওয়া হয়, এটাই আর কি। তো এখানে ট্রানজেকশন আইডিটা অবশ্যই লাগবে, অরিজিনাল যে ট্রানজেকশন আইডি সেটা, এর অ্যামাউন্ট। আর অ্যামাউন্টকে এখানে চাইলে ভ্যালিডেট করে নিতে পারেন, যে অ্যামাউন্ট যদি সেন্ড করে তাহলে যেন 0 বা 0-র কম না হয়। এখানে রিফান্ড আইডি প্রিফিক্স আমি রিফান্ড দিয়ে রেখেছি, ইউনিক আইডি। এখানে সবগুলো এখানে নাই, যেমন ফি নাই, কারেন্সি নাই, এগুলো নাই এখানে। অ্যামাউন্ট আছে, অরিজিনাল যে ট্রানজেকশন আইডি এটা হলো ট্রানজেকশন আইডি। রিফান্ড আইডি, নতুন করে একটা রিফান্ড আইডি ক্রিয়েট হবে, রিটার্ন করবে রেসপন্সটা, আর এটা রিটার্ন করবে, আবার এখানে ক্যাচ করবে। যদি এরর আসে তাহলে সাকসেসে ফলস, আর যদি আর এই যে মেসেজটা আর কি, মেসেজটা শো হবে, এটাই আর কি। আচ্ছা, তো এগুলো আমি এখানে আর দেখাচ্ছি না, ওই সেম জিনিস, একই জিনিস। তো এখানে আমি একটা পজিটিভ অ্যামাউন্ট অ্যাড করে দেখাই। এই যে দেখেন, আমি $50 দিলেও এই যে কাজ করছে, কিন্তু যদি 0 দিই তাহলে এরর আসবে। ওকে, আমি আবার ধরেন স্ট্রাইপ নামে আরেকটা পেমেন্ট মেথড এখানে ক্রিয়েট করতে পারি। আমি এই দুইটাকে কমেন্ট করে দিই, এখানে নাম চেঞ্জ করে দিই, এটা হলো স্ট্রাইপ। ওকে, তো বাকি এখানে আপনারা আপনাদের মতো এখানে যেখানে যেখানে চেঞ্জ করার দরকার করে নেবেন। এখানে আমি আর কিছু করলাম না। তো এইভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে অ্যাবস্ট্রাক্ট মেথডের মাধ্যমে এইভাবে আমরা কাজ করতে পারি। ওকে, এরপরে আমি ইন্টারফেসটা দেখাবো। এর আগে আমরা একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কীভাবে বানাতে হয় দেখেছি, যে সবার প্রথমে অ্যাবস্ট্রাক্ট নামে কিওয়ার্ডটা ইউজ করতে হয়, বাট ইন্টারফেসের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই ক্লাস এই কিওয়ার্ডটাই থাকবে না, এখানে শুধু ইন্টারফেস থাকবে। মনে রাখবেন, ক্লাস কিওয়ার্ডটা কিন্তু এখানে থাকবে না। ইন্টারফেস যখন আমরা বানাবো সেখানে ইন্টারফেস, দেন ইন্টারফেসের নামটা থাকবে, যে কোনো নাম দিতে পারেন, ক্লাসের নাম যেভাবে আমরা দিয়ে থাকি ওইভাবে দিতে হবে। ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট অনেকটাই সিমিলার, যেমন আমরা এখানে কিন্তু ইন্টারফেসকে এইভাবে আমরা অবজেক্ট বানাতে পারবো না। এইভাবে আমরা অবজেক্ট বানাতে পারবো না। এই যে দেখেন, যে ক্যান নট ইনস্ট্যান্সিয়েট ইন্টারফেস। ওকে, তো বুঝতে পারছেন এটাও কিন্তু ওই অ্যাবস্ট্রাক্টের মতনই, যে এখানে আমরা এই ইন্টারফেসকে ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না। তাহলে ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা মূলত এই যে নামটা শুনে বুঝতে পারছেন যে এটা হলো একটা ইন্টারফেস তৈরি করে রাখা। হ্যাঁ, তো এখানে কি ধরনের ইন্টারফেস তৈরি করবেন? যে কোনো ধরনের, যেমন আমি এখানে নোটিফিকেশন ইন্টারফেস তৈরি মানে নাম দিয়েছি। তো আমি এখানে কিছু মেথড, ইন্টারফেসের ভিতরে কিছু মেথড বানাবো। এখানে বেশ কিছু নিয়ম আছে, যেমন এখানে মেথডগুলো অবশ্যই পাবলিক হতে হবে, প্রাইভেট, প্রোটেক্টেড এইগুলো সাপোর্ট করবে না। হ্যাঁ, আমি এখানে একটা সেন্ড নামে মেথড ক্রিয়েট করেছি, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে যদি আমি প্রোটেক্টেড করে দিই, দেখেন এখানে বলছে যে ইন্টারফেস মেথডস মাস্ট বি পাবলিক।
তার মানে মেথডগুলো আমরা প্রোটেক্টেড প্রাইভেটে এরকম করতে পারবো না। তারপরে যেমন এর ভিতরে কোনো রকম আমরা প্রপার্টি বানাতে পারবো না। ধরেন আমি পাবলিক আইডি হবে না। এখানে যদিও কোনো রেড মার্ক আসে নাই, বাট আমি যদি এখানে দেখি ইন্টারফেসেস মে নট ইনক্লুড প্রপার্টিজ, তার মানে এর ভিতরে কোনো প্রপার্টি ইনক্লুড করা যাবে না। তারপরে এর ভিতরে কোনো রকম আউটপুট থাকবে না, কোনো কিছু এরকম রিটার্ন করা যাবে না, মানে এর কোনো বডি পার্ট থাকবে না, জাস্ট ইন্টারফেসগুলো এইভাবে রাখতে হবে। সব মেথড থাকবে, সবই মেথড, এবং সেগুলো অবশ্যই পাবলিক হবে। এই হলো নিয়ম। ওকে, তো ইমেইল নোটিফিকেশন নামে আমি আরেকটা ক্লাস তৈরি করেছি। এখন আমি চাচ্ছি যে এটাকে ইনহেরিট করব। তো কিভাবে করব? এক্সটেন্স করে এইভাবে না, এইভাবে করা যাবে না। এটাকে হলো আমাকে ইমপ্লিমেন্টস করতে হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্টস মনে রাখবেন, ইন্টারফেসকে আমরা ইমপ্লিমেন্টস করব, এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এখন দেখেন এখানে ডাজ নট ইমপ্লিমেন্ট মেথড সেন্ড, ওই যে সেন্ড আর কি, সেন্ড নামে কোনো মেথড এখানে নাই। এটাও কিন্তু দেখেন ওই অ্যাবস্ট্রাক্টের মতোই কাজ করছে। তার মানে যেগুলো আমি এখানে, যেই মেথডগুলো এখানে আমি সব অ্যাড করে দেব, ওইগুলো আবার কিন্তু থাকতে হবে যেখানে আমি ইনহেরিট করে নেব, ইমপ্লিমেন্ট করব, যেখানে যেখানে যেসব ক্লাসের ভিতরে অবশ্যই এই মেথডগুলো থাকতে হবে, না হলে হবে না। ওকে, তো আমি এখন মেথডটা ক্রিয়েট করলাম, এই যে এরোটা চলে গেল। আবার যদি আমি এখানে ডেটা টাইপ ধরেন বুলিয়ান টাইপের ডাটা, তাহলে এখানেও আমাকে অ্যাড করে দিতে হবে বুল। ওকে, আচ্ছা, এখানে এটা রেডমার্ক, কারণ এখানে আমি কোনো ডেটা এখানে রিটার্ন করি না, এই জন্য। ওকে, রিটার্ন করলে এটা ঠিক হয়ে যাবে। আবার যদি আমি এখানে কোনো প্যারামিটার অ্যাড করি, ধরেন মেসেজ প্যারামিটার, এবং মেসেজের ডেটা টাইপটা হলো স্ট্রিং, এখানেও আমাকে অ্যাড করতে হবে, এই যে। আচ্ছা, তো আমি এখানে একটা মেসেজ অ্যাড করব। একটা মেসেজ এখানে আমি একো করেছি, আর রিটার্ন করেছি ট্রু, যেহেতু এখানে বুলিয়ান ডেটা টাইপটা রিটার্ন হবে, এই জন্য আর কি। আর এখানে আমি দেখানোর জন্য এই ইমেল নোটিফিকেশনের অবজেক্ট, এখানে আমি একটা অবজেক্ট বানিয়েছি, এবং এই যে সেন্ড মেথডে এখানে আমি এই যে মেসেজ আর কি, মেসেজটা লিখে দিয়েছি, আর এটা হবে একো। তো দেখি, চলেন, এই যে এই মেসেজটা এখানে একো হয়েছে। ওকে, তো এইভাবেই আমি ইন্টারফেসের ভিতরে যেসব মেথডগুলো এখানে অ্যাড করব, সেগুলো অবশ্যই আবার এখানেও অ্যাড করতে হবে। এখানে আমি রিটার্ন করে দিলাম যে ইমেল। তো আমি যেখানে যেখানে নোটিফিকেশন ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব, সেখানে সেখানে অবশ্যই এই দুইটা মেথড আমাকে অবশ্যই অ্যাড করতে হবে, না হলে কিন্তু হবে না। এই জন্য এটা ইন্টারফেস। ওকে, এই দুইটা আমি কমেন্ট করে দিই। আমি আর একটা কপি পেস্ট করলাম, এটা হলো SMS, ওই একই কাজ, নোটিফিকেশন ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে নিলাম। এখানেও আমি জাস্ট এগুলো কপি পেস্ট করে দিচ্ছি। এটা হলো SMS, এই যে। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে আর বেশি কিছু দেখানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো এটুকুতেই বুঝে যাওয়ার কথা যে ইন্টারফেস কখন তৈরি করবেন। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, যে ধরেন আপনি ডেটা স্টোর নামে একটা ইন্টারফেস তৈরি করলেন। আপনি চাচ্ছেন যে যে ডেটাবেজে ডেটা স্টোর করবে, বিভিন্ন ধরনের ডেটা স্টোর করতে পারে, ধরেন পোস্ট পেজ কিংবা ইউজারের ডাটা। তো সেখানে কিন্তু আমাদের 3-4টা কিন্তু জিনিস কমন থাকে, সেটা হলো ক্রিয়েট করা,
আপডেট করা, ডিলিট করা, রিড করা এগুলো। তো এরকম আপনি একটা ইন্টারফেস বানিয়ে নিলেন যে ডেটা স্টোর, সেখানে আপনি 4টা মেথড তৈরি করে রাখলেন, যে ক্রিয়েট, ডিলিট, আপডেট এগুলো তৈরি করে রাখলেন। যখনই ওই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে নেবে সেখানে অবশ্যই যে ওই মেথড 3টা নিয়েই কাজ করতে হবে, 3টা মেথড ক্রিয়েট করেই কাজ করতে হবে, এরকম একটা কিছু করতে যাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা আপনি সুন্দরভাবে ইন্টারফেসের মাধ্যমে দাঁড় করাতে পারেন। এটা খুবই প্রফেশনাল হবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।